নমস্কার, আমি প্রদীপ সাহা, বরশুল সিডিপি হাই স্কুলের ইংরেজির শিক্ষক। আমি তোমাদের ওয়েব একাডেমিয়া পেজে ইংরেজি পড়াতে এসেছি। আজকে পড়াবো ক্লাস 12-এর অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। পার্থপ্রতিম দেবনাথ, যিনি এই ওয়েব একাডেমিয়ার কর্ণধার এবং পরিচালক, তার আহ্বানে সাড়া দিয়ে এখানে আমি শিক্ষাদান করতে এসেছি, তাই তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। Now I am starting the main teaching of English poetry named Asleep in the Valley, written by Arthur Rimbaud. Arthur Rimbaud was a poet from France. His date of birth or year of birth was 1854 and he died in 1891. He lived for only 36 years, very short period of life, and this very poem was written at the age between 16 years to 20 years. ভালো করে ভাবো, মাত্র 16 থেকে 20 বছর বয়সে এই কবিতাটা লেখা, তাহলে তার কত ম্যাচুরিটি ছিল। মনে করা হয় এই কবিতাটা 1877 সালে রাশিয়া ফ্রান্সে যে যুদ্ধ হয়েছিল তার পরে পরেই এই কবিতাটা লেখা। এই কবিতার মধ্যে অনেক সিম্বল আছে, ইমেজ আছে, এবং এই কবির একটা মডার্ন অ্যাটিটিউড আছে, তার নিজস্ব একটা স্টাইল আছে। উনি ফ্রি ভার্সে লিখতেন, মুক্ত ছন্দে, যেখানে কোনো বাধা ধরা ছক ছিল না, এবং এতে তিনি মাস্টারপিস একজন তার লেখা, এবং তিনি একজন অসাধারণ দক্ষ কবি ছিলেন এত ছোট বয়সে। ওনাকে চলতি কথায় বলা হতো বয় পোয়েট, বাচ্চা বয়সে লেখা সবগুলোই, বেশি দিন বাঁচেন উনি, তাই তাকে বলা হতো বয় পোয়েট। তার চিন্তাভাবনা, তার কবিতার প্রতিভা বহু বড় বড় মানুষকে প্রভাবিত করেছিল। তাদের মধ্যে কয়েকজনের নাম তোমরা বিশ্ববিখ্যাত জানো। পাবলো পিকাসো, বিখ্যাত পেইন্টার, বিশ্ববিখ্যাত। বব ডিলান, জিম মরিসন, এরা সঙ্গীত জগতের লোক, এরাও বিশ্ববিখ্যাত। ডিলান টমাস, অ্যালেন্স গ্রিন্সবার্গ, ইনারা দুজন বিখ্যাত কবি ছিলেন। আর এই কবিতাটা মূলত আমি হাইলাইট করছি অ্যান্টি ওয়ার পোয়েম। তিনি ছিলেন অ্যান্টি ওয়ার পোয়েট, অর্থাৎ যুদ্ধ বিরোধী কবি। অর্থাৎ যুদ্ধ মানুষের মঙ্গল কিছু করে না, যুদ্ধ ধ্বংস ডেকে আনে, যুদ্ধ অর্থনীতি ধ্বংস করে, যুদ্ধ মানুষের শত্রুতা বাধায়, যুদ্ধ মানুষের সার্বিক জীবনের ধ্বংস ঘটায়, আরও অনেক কিছু। যুদ্ধ শান্তি আনে না, যুদ্ধ অশান্তি ডেকে আনে। এই বার্তা তিনি তার কবিতার মধ্যে দিয়েছেন। যুদ্ধ মৃত্যু আনে, যুদ্ধ জীবন সৃষ্টি করে না। তাই কবিতাটার মধ্যে যেটা নির্যাস, সেটা হচ্ছে ফিউটিলিটি অফ ওয়ার। ফিউটিলিটি মানে হচ্ছে অসারতা, যুদ্ধের অসার, যুদ্ধের কোনো ফল নেই। এই অ্যান্টি ওয়ার পোয়েম আমি এখানে লিখিনি, আমি উল্লেখ করে দিচ্ছি। ওয়াল্টার ডি ল মেয়ার, বিখ্যাত কবি, ইনি অ্যান্টি ওয়ার পোয়েটদের মধ্যে সবথেকে নামী ব্যক্তিত্ব। আবার মজার কথা, যুদ্ধ যে ভালো, যুদ্ধ করা উচিত, যুদ্ধ বীরত্বের ব্যাপার, এরকমও দু একজন কবি আছেন পৃথিবীতে। তাদের মধ্যে একজন ছিলেন রুপার্ট ব্রুক। ROPERT রুপার্ট ব্রুক হচ্ছেন যুদ্ধের ফরে লিখেছেন, যুদ্ধের হয়ে। আর বেশিরভাগ কবি কিন্তু অ্যান্টি ওয়ার পোয়েট বা অ্যান্টি ওয়ার পোয়েম তাদের লেখাগুলো। তাদের যুদ্ধের বিষয়বস্তু হচ্ছে, কবিতার বিষয়বস্তু হচ্ছে ফিউটিলিটি অফ ওয়ার, যুদ্ধের অসারতা। এই কবিতাটা পেট্রার্কান সনেটের মধ্যে পড়ে। এটা একটা সনেট, প্রথম 4 লাইন দুটো স্ট্যাঞ্জা আছে, অক্টেভ বলা হয়। প্রথম 8 লাইন অক্টেভ, আর শেষের 3 লাইন দুটো স্ট্যাঞ্জা আছে, এটাকে বলা হয় সেস্টেট। 4-4-3-3 মানে মোট 14 লাইনের কবিতা, পেট্রার্কান সনেট। সো এই গেল কবিতার হিস্ট্রি।
তার সম্পর্কে বলা হলো। আর অনেক কিছুই বলা যেত, ছোটোর মধ্যে এটা বললাম। এবার কবিতাটা পড়া শুরু করি, মন দিয়ে শুনুন। এ স্মল গ্রিন ভ্যালি where a slow stream flows and leaves long strands of silver on the bright grass. From the mountain top stream the sun's rays. They fill the hollow full of light. This is the first 4 lines of the octave. এবার আমি মানেগুলো বলি। A small green valley, একটা ছোট্ট সবুজ একটা উপত্যকা। where a slow stream flows, যেখানে একটা ছোট্ট নদী ধীর গতিতে প্রবাহিত হয়। and leaves long strands of silver on the bright grass, এবং ওই সবুজ ঘাসের মধ্যে, উপত্যকার সবুজ ঘাসের মধ্যে লং স্ট্র্যান্ডস অফ সিলভার, মনে হয় যেন যে এই নদীটাকে মনে হচ্ছে যেন একটা রূপলি একটা ফিতে আঁকা বাঁকা হয়ে চলে গেছে। ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সানস রেজ, আর ওই পাহাড়ের চূড়া থেকে সূর্যের রশ্মি যেন ঝর্ণার মতো এখানে বিচ্ছুরিত হচ্ছে। দে ফিল দ্য হলো ফুল অফ লাইট, আর এই যে দৃশ্যগুলো, এই যে সূর্যের রশ্মি, এই যে চারদিকের সবুজ পরিবেশ, এই যে নদী, এই উপত্যকাটাকে যেন আলোকময় করে একটা রূপ দান করেছে। এটা হচ্ছে একটা ন্যাচারাল সিন, মনে মনে ভাবো। তাহলে এই 4টে লাইনের মধ্যে কি দেখা যাচ্ছে? প্রাকৃতিক সৌন্দর্য শুধু নয়, প্রাণবন্ত একটা সুন্দর মনোমুগ্ধকর, যেখানে প্রাণের পরিবেশ, প্রাণের স্ফুরণ হয়, সেরকম একটা পরিবেশ রয়েছে। একদম ন্যাচারাল সেট আপ। এরকম জায়গায় আমরা বেড়াতে যেতে ভালোবাসি। আমার কবিতার নাম হচ্ছে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ মানে ঘুমন্ত, এটা অ্যাডজেক্টিভ। ইন দ্য ভ্যালি মানে উপত্যকার মধ্যে ঘুমন্ত অবস্থায় রয়েছে। এটা একটা, আমি যে 4 লাইন পড়লাম, এটা একটা উপত্যকা, এদিকে পাহাড়, এদিকে পাহাড়, মাঝখানে সমতল ভূমি। এরকম ক্ষেত্রকে বলা হয় ভৌগোলিকভাবে ভ্যালি। তাহলে এই অক্টেভের ফার্স্ট 4টে লাইনের মানে বললাম, এর মধ্যে কোনো জটিলতা নেই। এইবার একটা সিন, এটা আমরা এতক্ষণ বললাম যে এরকম যেন মঞ্চসজ্জা হয়েই আছে। পাহাড়, উপত্যকা, সবুজ ক্ষেত্র, নদী বয়ে যাচ্ছে, পাহাড়ের চূড়া থেকে সূর্যের আলো পড়ছে। দিজ আর টোটাল আইটেমস অফ ন্যাচারাল বিউটিজ ইন দ্য ভ্যালি। এবার আসছে এ সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথ। এই পরিবেশেতে একটা সৈনিক, সে খুব কম বয়স, বাচ্চা, লাইজ ওপেন মাউথ, সে শুয়ে আছে। লাই মানে শুয়ে থাকা, মুখটা হাঁ করে শুয়ে আছে। কিরমভাবে শুয়ে আছে? এ পিলো মেড অফ ফার্ন বিনিথ হিজ হেড। আমরা শুতে গেলে তো একটা বালিশ লাগে, ওখানকার বালিশ নিয়ে কেউ যায়নি। একটা সৈনিক, সে একটা, তার ওই মাথার নিচে ফার্ন গাছ, ওই সব উপত্যকায় ফার্ন গাছের জন্ম হয়, সেই ফার্নের গাছের উপরে তার মাথাটা রয়েছে। অ্যাসলিপ, এই অবস্থায় সে ঘুমন্ত, গভীর ঘুমে আচ্ছন্ন। আর কীরকম তার শরীরের অন্যান্য অবস্থাটা কেমন হয়ে রয়েছে? স্ট্রেচড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, আর তার শরীরটা প্রসারিত হয়ে আছে, আর চারদিকে যে ঘাসপালা ছড়িয়ে আছে তার মধ্যে শরীরটা, হাত পা এরকম ছড়িয়ে আছে, স্ট্রেচড হয়ে আছে। আন্ডারগ্রোথ বলতে এই যে তলায় যে গাছগুলো জন্মেছে, ঘাসপালা, এগুলোকে আন্ডারগ্রোথ বলছে। কীরকম? তার চেহারাটা পেল ইন ইজ ওয়ার্ম গ্রিন সানসোকড বেড, কিন্তু তার মুখটা পাণ্ডুর বর্ণের, পাংশুটে হয়ে গেছে, বিবর্ণ। পেল মানে মানুষ অসুস্থ হয়ে গেলে, রোগে ভোগে ক্লান্ত হলে, ভয় পেয়ে গেলে, বা কোনো কাজেতে বিধ্বস্ত হয়ে গেলে মুখের বিবর্ণ রূপ ফুটে ওঠে। তার চেহারাটা, বাচ্চা ছেলে হলে কী হবে, চেহারার মধ্যে কিন্তু সেই তারুণ্যের তাজা রূপটা নেই, সেটা আছে পেল, একটা বিবর্ণ মুখ। ইন ইজ ওয়ার্ম, এই যে উষ্ণ,
গ্রিন সবুজ সানসফট বেড, সূর্যের আলো সূর্যের রশ্মি শোষণ করে নিয়ে যে ঘাসপালাগুলো উজ্জীবিত হয়ে আছে তার উপরে যে শুয়ে আছে, তাই জন্য কবি বলছেন যে তার উষ্ণ সবুজ সূর্যের কিরণে মানে উষ্ণ এরকম একটা বিছানায়, প্রাকৃতিক বিছানায় সে শায়িত। তাহলে এই চারটে লাইনটা হচ্ছে অক্টেভের শেষ চারটে লাইন। তাহলে একটাকে এই সিনে কি এলো, একটা সৈনিক, বয়স খুব কম, মুখটা হাঁ করে শুয়ে আছে, মাথায় বালিশ তার কি দিয়ে তৈরি না, বালিশটা হচ্ছে ফার্ন গাছের যে জন্মেছে যে বিভিন্ন রকম ফার্ন গাছ ঝোপে ঝাড়ে সেগুলোর উপরে মাথা দিয়ে শুয়ে আছে, অ্যাসলিপ, সে ঘুমন্ত অবস্থায়, হাত পা ছড়িয়ে আছে, তলায় ঘাসের বিস্তার, আর মুখটা তার পাণ্ডুর বর্ণ, আর সূর্যের আলোয় আলোকিত, সবুজে রঞ্জিত এবং সূর্যের আলো শোষণ করে যে উষ্ণ পরিবেশ সেটার মধ্যে সে শুয়ে আছে। এটা আমি শুধু মানেটা বলে যাচ্ছি এখন, এবারে সিম্বল টিম্বলগুলো লাস্টের দিকে বলবো, তোমরা ফলো করবে, লাইনগুলো পড়ে যাচ্ছি। এবার আমরা আসছি শেষ স্টেটে। এই যে শেষ স্টেট 3 লাইন 3 লাইন 6 লাইন, এই শেষ স্টেটে আসছে। তাহলে ওই অবস্থা শুয়ে আছে। তারপরে আরো একটু বর্ণনা করছেন কবি, হিজ ফিট, এবারে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বর্ণনা করছেন। তার পা দুটো অ্যামাং দ্য ফ্লাওয়ার্স, এই ঘেঁষো ফুল যেগুলো হয় পাহাড়ি অঞ্চলে, সেই ফুলের উপরে পাগুলো যেন রয়ে গেছে, পাগুলো যেন শায়িত আছে। হি স্লিপস, সে এইভাবেই ঘুমোচ্ছে। হি স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, তার হাসিটা যেন একটা শিশুর হাসি। ইনফ্যান্ট মানে শিশু, বাচ্চা শিশুর হাসি। শিশু কিসের প্রতীক? শিশু একটা জীবনের প্রতীক, শিশু একটা সরলতার প্রতীক, শিশু সততার প্রতীক, শিশু ভালোবাসার প্রতীক, অনেক কিছুই। কীরকম সেই কবি দিয়েছেন, জেন্টল। ইনফ্যান্টের রূপটা কেমনভাবে ফুটে উঠেছে, জেন্টল, অতি নম্র বিনম্র, উইদাউট গাইল, GUILE, মানে নিষ্পাপ, নিষ্পাপ মুখ। শিশু যখন ঘুমোয় দেবে মুখের মধ্যে কোনো কুটিলতা জটিলতা থাকে না। এই ছেলেটা যে সৈনিক, সে এমনভাবে শুয়ে আছে সে যেন একটা বাচ্চা শিশু, সে খুব সুন্দরভাবে খুব নিষ্পাপ মুখ নিয়ে শুয়ে আছে। নেচার কিপ হিম ওয়ার্ম, কবি বলছেন প্রকৃতি তুমি ওকে উষ্ণতা দাও। হি মে ক্যাচ কোল্ড, কারণ প্রকৃতির খোলা ফাঁকা জায়গায় পড়ে আছে সে, তার ঠান্ডা লেগে যেতে পারে। ফাঁকা জায়গায় যদি আমরা কেউ শুয়ে থাকি, ওইরকম ঘেঁষো জায়গায়, উপত্যকা, জল আছে, সূর্যের আলো আছে, সব কিছু মিলে ঠান্ডা লেগে যেতে পারে। আর লাস্ট টাইম যাতে আসছি, একেবারে লাস্ট 3টে লাইন, শেষ স্টেটের শেষ 3টে লাইন, মানে 12, 13, 14 এই 3 লাইন, এই শুয়ে আছে এই অবস্থা। দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। হামিং ইনসেক্ট বলতে যারা হামিং করে, অর্থাৎ এই যে মৌমাছি, মাছি, মশা, পোকামাকড় যেগুলো ভন ভন করে আওয়াজ করে কানের কাছে, শোয়া আমাদের ঘুমকে ডিস্টার্ব করে, এদিকে বলে হামিং ইনসেক্ট। ইনসেক্ট মানে কীট বা পতঙ্গ। ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, এই যে পতঙ্গগুলো, এই মাছিগুলো, এরা তার ঘুমকে বা বিশ্রামকে কিন্তু কোনো রকম বাধা দিচ্ছে না, অর্থাৎ এরা তার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারছে না। এটা খুব অবাক না? এরকম মাছি মশা ভনভন করলে আমাদের তো ঘুম আসে না। এই কারণগুলো আমি পরে ব্যাখ্যা করছি, আগে পেন বাংলা মানেটা বলে নিচ্ছি। হি স্লিপস ইন সানলাইট, এই সূর্যের আলোয় এইরকম পরিবেশেতে সে ঘুমোচ্ছে। ঘুম কথাটা বারবার আসছে। ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, তার একটা হাত এরকম বুকের উপরে হাত দেওয়া, একটা হাত তার বুকের উপরে রয়েছে। লাস্ট লাইন বিখ্যাত এই লাইনটা, অ্যাট পিস, ঘুমিয়ে আছে শান্তিতে। আমরা চাই, নিজেরাও চাই আমাদের ঘুমটাও যেন শান্তিতে হোক। এই কবি, বাচ্চা কবি, সে যেন শান্তিতে শায়িত আছে। লাস্ট লাইনের পরের অংশটা, ইন হিজ সাইট, এটাই মাস্টার স্ট্রোক দিয়েছেন কবি। ইন হিজ সাইট, এই যে সাইট, শরীরের সাইট, দেয়ার আর 2 রেড হোলস, দুটো লাল রঙের গর্ত রয়েছে। ব্যাস বলি, কবি শেষ করে দিলেন। এইবার কবিতাটা আমি বলেই দিচ্ছি, সিম্বলিজমে ভর্তি। এই যে সিম্বলিজম, ইনি মডার্নিস্ট পোয়েট,
কবিতাটাতে এরকম বলে দিলাম আপাত দৃষ্টির মধ্যে কোনো সিম্পল কোনো ব্যাপার নাই, কবিতাটাতে অনেক গভীরতা আছে, সেই গভীরতার মাত্রাটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি, তাহলেই কবিতাটার ইতিবৃত্ত শেষ হবে। তাহলে একবার রিডিং করা হলো, মানে বলা হলো, এবার লাইন বাই লাইন ধরে ব্যাখ্যাগুলো করে যাচ্ছি। আসলে কবি, আমি গল্পটা বলে নিই, যুদ্ধক্ষেত্র থেকে খুব ক্লান্ত হয়ে বিধ্বস্ত হয়ে আর পারেননি, শরীরটা নিতে পারছে না, তিনি এসে এই উপত্যকায় শুয়ে পড়েছেন। তার শরীর ওই চাপটা নিতে পারেনি, তিনি মারা গেছেন। স্লিপ, চিরঘুম, বাংলায় আমরা বলি চির ঘুমে গেছেন, মানে কি আর জাগবেন না তিনি। এই ঘুম একদম চোখ বুঝেই রইল, সে আর চোখ খুলবে না, তার জেগে ওঠার কোনো সম্ভাবনা নাই। তাই স্লিপ 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 বারবার তিনি বলছেন, আসলে উনি মারা গেছেন। তা সেটা এইভাবে বলছে। তাহলে এই কবিতাটা লাস্টে আমি যখন আরেকবার ব্যাখ্যা করবো, বিভিন্ন দিকটা মিলিয়ে দেবো এখানে যা যা বলেছি। তাহলে সেকেন্ড স্টেজে আসছি, এবার আরেকবার করছি। এ স্মল গ্রিন ভ্যালি, সবুজ উপত্যকা, সবুজ কিসের প্রতীক? প্রাণের প্রতীক। হোয়ার স্লো স্ট্রিম ফ্লোজ, আর সেখানে ধীর গতিতে নদী বয়ে আছে, নদীও প্রাণোচ্ছলতার প্রতীক, গতির প্রতীক, জীবন ও গতির প্রতীক। এ স্ট্রিম অ্যান্ড লিভস লং স্ট্র্যান্ডস সিলভার অন দ্য ব্রাইট, সবুজ ঘাসের উপর দিয়ে যেন রূপলি একটা ফিতে চলে আছে, এটাও গতির প্রতীক। গ্রাস, একদম ঘাস, ঘাসের মধ্যে প্রাণ আছে, সবুজের প্রতীক। ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সানস রেজ, আর পাহাড়ের চূড়া থেকে সূর্য রশ্মি ঝরে পড়ছে, রশ্মি সূর্যের আলো আমাদের প্রাণের প্রতীক। দে ফিল দ্য হলো ফুল অফ লাইট, তারা এই শূন্য জায়গাটা, এই উপত্যকার শূন্য জায়গাটা আলোয় আলোকময় করে দিয়েছে। তাহলে প্রথম চারটে লাইনে আমরা শুধু প্রাণের প্রতীক দেখতে পাচ্ছি, সূর্যের আলো, ঘাস, গাছপালা, নদীর জল, নদীর গতি, সূর্যের আলো এবং এই ফাঁকা শূন্য জায়গাটা আলোতে পরিপূর্ণ, এখানে কোনো মৃত্যুর ছাপ আমরা দেখতে পাচ্ছি না। তার মানে এটা ব্যাকগ্রাউন্ড, এটা তার বিছানা, প্রকৃতির বিছানা। মৃত্যু তার উল্টো হচ্ছে জীবন। তাহলে এই চারটে লাইন জীবনের প্রতীক। সব যে কথাগুলো আছে, এই যে ভ্যালি, স্ট্রিম, লিভস, ব্রাইট গ্রাস আর সানস রেজ, এইগুলো সবই কিন্তু জীবনের প্রতীক। কবি কিন্তু শুয়ে আছে, তিনি আর জাগবেন না, তাহলে মৃত্যুর প্রতীক। তাহলে এটাকে বলে কন্ট্রাস্ট। এই কবিতাতে কন্ট্রাস্টে পরিপূর্ণ, জীবনের উল্টো মৃত্যু। তাহলে জীবনের যে ছবিগুলো প্রথমে তুলে ধরেছেন, এবং তিনি পুরোপুরি ঘুমিয়ে আছেন আর জাগবেন না, পুরোপুরি কন্ট্রাস্ট। ফার্স্ট চারটে লাইনে ব্যাখ্যা দিলাম আমি। এ সোলজার, একটা সৈনিক, ভেরি ইয়াং, বয়স খুব কম, লাইজ ওপেন মাউথ, মুখ হাঁ করে শুয়ে আছে। এ পিলো মেড অফ ফার্ন বিনিথ হিজ হেড, আর তার মাথার নিচে ফার্ন গাছের বালিশ, অ্যাসলিপ, সে ঘুমিয়ে আছে। স্ট্রেচড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, আর বড় বড় ঘাস যেগুলো হয়েছে তার প্রতি শরীরটা তার প্রসারিত হয়ে রয়েছে। পেল ইন ইজ ওয়ার্ম গ্রিন সানসোকড বেড, তার মুখটা বিবর্ণ হয়ে রয়েছে, কিন্তু এই সূর্যের আলোয় উষ্ণ, সবুজ এবং সূর্যের আলো শোষণ করে যে সুন্দর সবুজ পরিবেশ রয়েছে, গাছপালা, ফুল, তার উপরে শরীরটা শায়িত। এখানেও দেখা যাচ্ছে যে বিভিন্ন জীবনের প্রতীকগুলো আছে, যেমন এই যে ফার্ন, তারপরে আছে আন্ডারগ্রোথ, হেভি আন্ডারগ্রোথ, তারপরে আছে গ্রিন সানসোকড বেড, এগুলো জীবনের প্রতীক। তার মধ্যে একটা মৃত্যু ছায়া এসে পড়েছে, তার শরীরটা হাঁ করে তিনি শুয়ে আছেন, অ্যাসলিপ, ঘুমন্ত, ঘুমন্ত, আর মুখটা বিবর্ণ, এটাও মৃত্যুর প্রতীক। এটাও একটা কন্ট্রাস্ট। তার মানে এখানে মৃত্যুর ছবিটা, তার সঙ্গে বৈপরীত্য, কন্ট্রাস্ট মানে বৈপরীত্য হচ্ছে তার চারদিকে যে জীবনের ছবিগুলো রয়েছে, জীবনের ছায়াগুলো রয়েছে, জীবনের বিমূর্ত যে রূপগুলো রয়েছে, তার মধ্যে এ সাহিত্য। তাহলে মৃত্যু আর জীবন, এই চারটি লাইনও তাই রয়েছে। শেষ মানে শেষের ছটা লাইনের মধ্যে প্রথম তিনটে লাইন আমি এবারে ব্যাখ্যা করে যাচ্ছি। দেখো, হিজ ফিট, তার পাগুলো রয়েছে অ্যামং দ্য ফ্লাওয়ার্স, ফুলের ওপরে। হিজ স্লিপস, বারবার দেখো স্লিপ কথাটা আসছে, তার পাগুলো রয়েছে ফুলের ওপরে ছড়িয়ে। হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, সে মারা গেছে তো, কিন্তু মুখে তার হাসি লেগে রয়েছে, সেই হাসিটা শিশুর মতো। শিশু হচ্ছে প্রাণের প্রতীক। জেন্টল উইদাউট গাইল, যেন অতি নম্র, বিনম্র, ভদ্র,
তার মধ্যে কুটিলতা জটিলতার ছাপ নেই, শিশুর হাসি যেমন নির্মল সেরকম। অ্যাজ নেচার কিপ হিম ওয়ার্ম, কবি প্রকৃতিকে, নেচারের এনটা বড় হাতে দেখো, নেচারকে তিনি ব্যক্তিত্ব রূপে তুলে ধরেছেন, নেতার যেন একজন ব্যক্তিত্ব। আর নেচার কিপ হিম ওয়ার্ম, এই প্রকৃতি ওর শরীরটা উষ্ণ রাখো, হি মে ক্যাচ কোল্ড, কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে তার, কবির যেন উদ্বিগ্নতা। তাই এখানেও দেখা যাচ্ছে একগুচ্ছ শব্দ প্রাণের প্রতীক, প্রাণ বোঝাচ্ছে, এবং তার স্লিপ কথা এখানেও আছে, এটা মৃত্যুর প্রতীক। তাহলে প্রাণের প্রতীক কোনগুলো? এই যে ফ্লাওয়ার্স, স্মাইল, নেচার, ওয়ার্ম, এগুলো। আর তার ঠান্ডা লেগে যেতে পারে, তার প্রাণ থাকলে তবেই তো ঠান্ডা লাগবে, তাহলে এটাও প্রাণের প্রতীক। তাহলে একদিকে প্রাণ আর একদিকে অপ্রাণ। লাস্ট 3টে লাইন, দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। এইখানেই কিন্তু একটা ইঙ্গিত রয়েছে। তোমরা বলতে পারো স্যার উনি মরে গেছেন, উনি মারা গেছেন, আপনি বারবার বলছেন কোথায়? এই লাইনটাই তার প্রমাণ। দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। এই যে মাছি ভন ভন করছে, পোকামাকড় ভন ভন করছে তার মুখের শরীরের চারিদিকে, এতে করে কিন্তু তার ঘুমের কোনো ব্যাঘাত হচ্ছে না, ঘুমের ডিস্টার্ব হচ্ছে না। তার মানে হচ্ছে তার শরীরটা অসাড় হয়ে গেছে, শরীরে প্রাণের কোনো চিহ্ন নেই, তাই জন্যই নিথর হয়ে আছে। তাই এরা যদি ডিস্টার্ব না করে তাহলে তো আর জেগে নেই, ও শরীরে প্রাণ নেই, প্রাণের মধ্যে ও শুয়ে আছে, চারদিকে প্রাণের ছটা, তার মধ্যে সে শুয়ে আছে, কিন্তু তার আর জীবন নেই, এটাই কবি আক্ষেপ করছেন। হি স্লিপস ইন সানলাইট, সে শুয়ে আছে সূর্যের মধ্যে। সূর্য আমাদের প্রাণের উৎস, দেখতেই পাচ্ছ, তার মধ্যে সে শুয়ে আছে। তাহলে শুয়ে মানে এখানে মানে সে মারা গেছে। আর এদিকে প্রাণের যে ছটা, প্রাণের যে সারা পৃথিবীতে প্রাণের যে উৎস, সেটা সূর্যের আলো। এটাও কন্ট্রাস্ট। ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, এক হাত তার বুকের মধ্যে, অ্যাট পিস, শান্তিতে শুয়ে রয়েছে, চির শান্তিতে সে শায়িত রয়েছে। ইন হিজ সাইড, তার এইদিকে পাঁজরের দিকটা শরীরের, দেয়ার আর 2 রেড হোলস, এটাই মারাত্মক জিনিস, দুটো গর্ত রয়েছে লাল রঙের। তার মানে বুলেট A4 করে শরীরটাকে A4 দিয়ে চলে গেছে। তাহলে এই গোটা কবিতাতে নির্যাস কি হলো? একটা তরুণ তরতাজা যুবক, হাসি খুশিতে পরিপূর্ণ জীবন ছিল তার, সেই যুদ্ধক্ষেত্রে গিয়েছিল, বেঘরে সে প্রাণটা দিয়েছে, কোনোরকমে এসে সে শুয়ে পড়ছে এখানে, আর জাগেনি। এই চারদিকে প্রাণের সম্ভার, তার মধ্যে সে শুয়ে আছে। তাহলে এই কবিতার নির্যাসটা এটাই দাঁড়ালো, এটা হচ্ছে অ্যান্টি ওয়ার পোয়েম। আমি আগেই বলেছি যুদ্ধ বিরোধী কবিতা। এখানে ফিউটিলিটি অফ ওয়ার, যুদ্ধ যে অসার, যুদ্ধ যে মানুষকে কিছু দিতে পারে না, যুদ্ধ শুধু হতাশা দেয়, অভাব দেয়, কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, সব দিক দিয়ে মানুষকে, সমাজকে, পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যায়, যুদ্ধ কিছু ফল দেয় না। এই একটা নিষ্পাপ শিশুসুলভ একটা তরুণ যুবক, তার এত সুন্দর প্রাণটা, সে অনেক কিছু তার স্বপ্ন ছিল, হয়তো যুদ্ধ সেই স্বপ্ন কেড়ে নিয়েছে। দুটো বুলেটের দাগ, এখান থেকে বোঝা যাচ্ছে সে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে গিয়েছিল, বুলেট তার প্রাণ নিয়ে নিয়েছে। লাল, তার মানে লালটা হচ্ছে মৃত্যুর প্রতীক। এই গেল আমার গোটা কবিতাটা ইতিবৃত্ত। তাই কবিতাটা টোটালি ব্যাখ্যা করে শব্দ ভেঙে ভেঙে পড়িয়ে দেওয়া হলো, তার ইমেজ সিম্বল সব ব্যাখ্যা করা হলো, কী ধরনের কবিতা বলে দেওয়া হলো। তাহলে এরপরে তোমরা না বুঝতে পারো কোনো জায়গায়, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, প্রশ্ন করো, জিজ্ঞাসা করো, তার উত্তর দেব। আর তোমরা লাইক করবে এবং নিজের মতামত জানাবে, ক্লাসটা কেমন লাগলো। আজকের মতো শেষ, গুড নাইট।